আমরা ডাইরেক্টলি যে অংশে আলোচনায় যাব আজকে সেটা হচ্ছে মাইন্স এন্ড মিনারেল অফ ইন্ডিয়া। এবার দেখো মাইন্স এন্ড মিনারেল, মাইন মানে হচ্ছে খনিজ অংশ, মানে খনি যেখানে পাওয়া যায়, প্রাপ্তি স্থান, এবং মিনারেল মানে হচ্ছে খনিজ পদার্থ। তো মিনারেলস কে আমরা বলে থাকি অ্যাজ রিসোর্স। মিনারেলস কে রিসোর্স বলা হয়ে থাকে বা সম্পদ বলা হয়ে থাকে, খনিজ সম্পদ। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে যে কেন এটাকে আমরা খনিজ সম্পদ বলছি? সম্পদ শব্দটার অর্থ কি, কেন সম্পদ বলা হচ্ছে? কেউ যদি বলতে পারো বলো, তারপর তো আমি বলবোই। ওকে, দেখো, সম্পদ শব্দের অর্থ হচ্ছে, বা সম্পদ যদি আমরা দেখি, সম্পদ আমরা সেই সমস্ত বস্তুকেই বুঝি যেগুলো বস্তুও হতে পারে, অবস্তুও হতে পারে, এমনটা নয় যে তাকে বস্তুই হতে হবে। আমাদের যে চাহিদা, আমাদের একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট চাহিদা হয়, সেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট চাহিদাকে নিবারণ করতে সাহায্য করে, তাকে আমরা বলে থাকি অ্যাজ রিসোর্স বা সম্পদ। এবার দেখা যাচ্ছে এই যে খনিজ উপাদানগুলো, খনিজ উপাদান কি বা কাকে বলে আমরা পরে তার ডেফিনেশনে আসছি। এই যে খনিজ উপাদানগুলি, এই খনিজ উপাদান আমাদের বিভিন্ন প্রকার চাহিদার নিবৃত্তিকরণে সাহায্য করে, বিভিন্ন প্রকার চাহিদা মেটাতে সাহায্য করে, তাই এদেরকে আমরা রিসোর্স বলে থাকি। সো ফার্স্ট অফ অল আমরা যেটা বলবো, মিনারেল বা খনিজ সম্পদ কাকে বলে। মূলত এই মিনারেল হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পাউন্ডের একটা অ্যাসেম্বলেজ, একটা বিভিন্ন রকমের রাসায়নিক উপাদানের সমন্বয় হচ্ছে মিনারেল, যেটা প্রকৃতিতে আমরা ন্যাচুরালি, মানে একদম প্রকৃতিগত ভাবে পেয়ে থাকি। এবং এই যে মিনারেল, এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে নেচারে, বিভিন্ন জায়গাতে। স্পেসিফিক্যালি আমরা যদি দেখি, এদেরকে তো আর বায়ুতে পাওয়া যায় না, আমরা আর্থের ক্রাস্ট রিজিয়ন, আর্থের ক্রাস্ট মানে হচ্ছে যে ভূত্বক, ভূত্বকের বিভিন্ন অংশে বিভিন্ন গভীরতাতে এদেরকে পেয়ে থাকি। ফলে এই যে উপাদান যাদেরকে আমরা খনিজ বলছি, এই খনিজ শুধু থাকলেই তো হবে না। আমি আগে কি বলেছি, আমাকে মাথায় রাখতে হবে এটা আমার চাহিদা পূরণ করার ক্ষমতা রাখে। তাহলে আমার যখন চাহিদা, তাহলে সেটা পূরণ করার ক্ষমতা যার আছে, সেই উপাদানকে আমায় এই আর্থের ক্রাস্টের থেকে, এরকম নিচের অংশে আছে, তাকে উত্তোলন করতে হবে। এবং এই যে উত্তোলনের প্রক্রিয়া, অর্থাৎ ভূ অভ্যন্তরস্থ অংশ থেকে বা বিভিন্ন উপাদান যেটাকে আমরা খনিজ বলছি, তাদেরকে উত্তোলনের যে প্রক্রিয়া, তাকে বলা হয় মাইনিং, বা এই শব্দটিকে আমরা বলে থাকি খনন। এবং যেখানে, যে স্থানে এই মিনারেল বা খনিজ পদার্থ মজুত থাকে, প্রকৃতিগতভাবে কেউ মজুত করে রাখেন, মজুত অবস্থায় থাকে, তাকে বলা হয় খনি। তাহলে বোঝা গেল খনন এবং খনি এই দুটি শব্দের মধ্যে পার্থক্য কি। এবং দেখো, এই যে আমরা খনন এবং খনি বলছি, এর সাথে সাথে মাইনিং, আমরা তো বুঝলাম যে খনন একটা প্রক্রিয়া। এই খনন প্রক্রিয়াকে আবার আমরা ক্লাসিফাই করতে পারি। কিসের ভিত্তিতে ক্লাসিফাই করা যায়? আমরা যে আলোচনা করছি, কতটা গভীরতা থেকে এই খননকে করা হয়, কতটা গভীরতা থেকে এই উপাদানকে তুলে নেওয়া হয়, তার উপর ভিত্তি করে আমরা শ্রেণী বিভাজন করতে পারি। মোটামুটি দুই ধরনের কথা বলা হয়ে থাকে, দুই ধরনের মানে উদাহরণ আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ওপেন কাস্ট মাইনিং, আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মাইনিং। এবার এই যে ওপেন কাস্ট মাইনিং, ওপেন কাস্ট মাইনিং এর ক্ষেত্রে আমরা যদি দেখি, মোটামুটি ভূপৃষ্ঠের একদম কাছে, মোটামুটি ভূপৃষ্ঠের একদম কাছে যে ধরনের মাইনিং করা হয়ে থাকে, সেই ধরনের মাইনিংকে বলা হয় ওপেন কাস্ট মাইনিং। মোটামুটি ধরে নেওয়া যেতে পারে 1 কিলোমিটারের মধ্যে। এটা খুব ভালো করে মনে রাখবে যে ভূপৃষ্ঠ থেকে অলমোস্ট 1 কিলোমিটারের মধ্যে যদি কোনো খনিজ সম্পদ থাকে, উইদিন 1 কিলোমিটার, 1000 মিটার বা 1 কিলোমিটার, তাকে আমরা ওপেন কাস্ট মাইনিং বলি, মানে সেই মাইনিং ওপেন কাস্ট মাইনিং বলা হয়। আর এই মাইনিং যদি 1 কিলোমিটারের বেশি গভীরতাযুক্ত অঞ্চলে হয়, তখন তাকে আমরা বলে থাকি আন্ডারগ্রাউন্ড মাইনিং। মূলত এই দুটো মাইনিং আমরা দেখতে পাই। এরপর আমরা মিনারেলের ক্লাসিফিকেশন করবো, অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, তাদের রাসায়নিক চরিত্র অনুসারে, কারণ আমি আগেই বললাম যে আমরা এই খনিজ পদার্থের কথা বলছি, এটা সম্পূর্ণ নির্ভর করে বিভিন্ন রকম রাসায়নিক চরিত্রের উপর, রাসায়নিক চরিত্রের উপর নির্ভর করে এটাকে ক্লাসিফিকেশন করা হয়। মানে কি উপাদান পাওয়া যাচ্ছে না যাচ্ছে, তার উপর ভিত্তি করে
এদের আমরা ক্লাসিফাই করতে পারি। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে মেজর তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মেটালিক মিনারেল বা ধাতব খনিজ, একটা হচ্ছে নন মেটালিক মিনারেল বা অধাতব খনিজ, এবং আরেকটি হচ্ছে অ্যাটমিক মিনারেল বা যেটাকে আমরা বলে থাকি তেজস্ক্রিয় মৌলের উপর ভিত্তি করে খনিজ পদার্থ বা তেজস্ক্রিয় খনিজ। আবার মেটালিককে বলা হয় ফেরাস, নন ফেরাস, এই দুটি ভাগে ভাগ করা যায়। আর নন মেটালিককে ফুয়েল এবং আদার্স মানে হাউস বিল্ডিং পারপাস আমরা দেখবো সেগুলো। আর অ্যাটমিকের দুটো এক্সাম্পল, এটা ক্লাসিফিকেশন ঠিক বলবো না, ইউরেনিয়াম, রেডিয়াম, এগুলো অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন নয়, এগুলো ভিন্ন এক্সাম্পল হিসাবে আমরা উল্লেখ করতে পারি। এবার এই যে মিনারেলের টাইপ আমরা দেখলাম, এই প্রত্যেকটা মিনারেল সম্বন্ধে আমরা আলোচনা করবো এবং তাদের এক্সাম্পল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা করব মেটালিক মিনারেল। সো মেটালিক মিনারেল স্পেসিফিক্যালি কি? মেটালিক মিনারেল যাতে মেটাল কন্টেন্ট থাকে, স্পেসিফিক্যালি আয়রন ওর, কপার, ম্যাঙ্গানিজ, এরা হচ্ছে মেটালিক মিনারেলের এক্সাম্পল। এবং এই যে মেটালিক মিনারেল সাধারণভাবে আমরা কোন রকে পেতে পারি? দেখো, মেটালিক মিনারেল সাধারণভাবে সেই রকেতেই পাওয়া যাবে যে রক ফরমেশনের সময় বিভিন্ন ধরনের মেটাল বা ভূ অভ্যন্তরস্থ বিভিন্ন ধরনের মেটালিক কম্পোনেন্ট যুক্ত থাকে। এক্সাম্পল হিসাবে আমরা যদি ভলক্যানিক রককে দেখি, ভলক্যানিক রকের ক্ষেত্রে কিন্তু আমরা বেসিক্যালি মেটালিক মিনারেল প্রকৃতিগতভাবে পেয়ে থাকবো। এবং যে সমস্ত জায়গাতে ভলক্যানিক রক আছে সেই সমস্ত জায়গাতেই কিন্তু মেটালিক মিনারেল পাওয়া যায়। তো বেসিক্যালি রক কি? রক হচ্ছে মিনারেলের সমন্বয়, কোনো অংশে মিনারেলের সমন্বয়কে আমরা রক বলি। তাহলে আমি যখন ভলক্যানিক রক বলছি তাহলে ডেফিনেটলি সেখানে এই বিভিন্ন ধরনের মেটালিক মিনারেলের এক্সিস্টেন্স আমরা পাবো। এই মেটালিক মিনারেলকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফেরাস মিনারেল আর একটা হচ্ছে নন ফেরাস মিনারেল। ফেরাস মানে কি? যেখানে লৌহ যৌগ বা লোহার উপস্থিতি আছে সেই সমস্ত উপকরণকে বলা হয় ফেরাস মিনারেল। যেমন আমরা উল্লেখ করতে পারি আয়রন ওরের কথা, ম্যাঙ্গানিজের কথা, ক্রোমাইটের কথা। আর নন ফেরাস মিনারেল কোনগুলি? যেগুলোতে আয়রন কন্টেন্ট থাকে না, অর্থাৎ লৌহ জাতীয় যৌগ বা লোহা একদম উপস্থিত নেই যে সমস্ত মিনারেলের ক্ষেত্রে তাদেরকে বলা হয়। যেমন হচ্ছে ধরো সিলভার বা কপার, এগুলোকে আমরা বলতে পারি। অন্যদিকে নন মেটালিক মিনারেল কি? যেখানে কোনো ধরনের মেটাল অবস্থান করে না, এবং স্পেসিফিক্যালি যেটা নন মেটালিক মিনারেল তার উৎস ক্ষেত্র হিসাবে, তার সোর্স হিসাবে আমরা কাকে পেতে পারি? তার উৎস ক্ষেত্র হিসাবে, তার সোর্স হিসাবে আমরা সেডিমেন্টারি রক বা পাললিক শিলাকে পেতে পারি। কারণ দেখো, এই যে পাললিক শিলা তৈরি হয়, পাললিক শিলার ক্ষেত্রে আমরা মূলত দেখতে পাই যে কোনো অঞ্চলে যে পূর্বতন আগ্নেয় শিলা বা রূপান্তরিত শিলা অবস্থান করছে তার ক্ষয়প্রাপ্তির ফলে এই শিলা তৈরি হয়। তার ক্ষয়প্রাপ্তির ফলে শুধু নয়, তার ক্ষয়প্রাপ্তি এবং ওই ক্ষয়প্রাপ্তির পরবর্তীতে আমরা দেখব যে ক্ষয়প্রাপ্ত পদার্থ কোনো জায়গাতে এসে সঞ্চিত হচ্ছে, তার ফলে পাললিক শিলার জন্ম হয়। সো সাধারণভাবে পাললিক শিলার ক্ষেত্রে আমরা এই ধরনের মিনারেল দেখতে পাই যেটা লোহা ছাড়া হয়, লৌহ জাতীয় যৌগ ছাড়া থাকে। এবং কোনো ধরনের মেটাল, শুধু লোহা নয়, কোনো ধরনের মেটাল এখানে থাকে না। যেমন ধরো লাইমস্টোন, চুনাপাথর, অর্থাৎ এরা কিন্তু কেমিক্যালি অ্যাক্টিভ। চুনাপাথরের কথা যদি বলি, কেমিক্যালি অ্যাক্টিভ। বা নন মেটালিক মিনারেল হিসাবে আমরা যদি কয়লার কথা বলি, এটাও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে আমরা ব্যবহার করতে পারবো। আবার অনেক ক্ষেত্রে এই যে কয়লাকে আমরা ফুয়েল হিসেবে ব্যবহার করি, তো কয়লাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, তাই এই ধরনের মিনারেলকে অনেক সময় মিনারেল ফুয়েল হিসাবেও উল্লেখ করা হয়ে থাকে। এরপর আরেকটা যে ধরন আমরা বললাম সেটা হচ্ছে ধরনের ক্ষেত্রে অ্যাটমিক মিনারেল। মূলত প্রকৃতিতে কিছু মৌল আছে যারা তেজস্ক্রিয় মৌল, এদেরকেও আমরা একটা ক্লাসিফাই করেছি এই তেজস্ক্রিয় মৌল, যেমন হচ্ছে ইউরেনিয়াম, থোরিয়াম ইত্যাদি ইত্যাদি। এবার এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে, এতক্ষণ তো একটা জাস্ট 5-7 মিনিট আমি বললাম এদের একটা কনসেপচুয়াল ব্যাকগ্রাউন্ড, যে মিনারেল কাকে বলে ইত্যাদি ইত্যাদি। এবার এখান থেকে যে ধরনের প্রশ্ন মেনলি আসে সেটা হচ্ছে গিয়ে তোমার জিজ্ঞাসা করবে কোন মিনারেল কোন জায়গাতে পাওয়া যায়। তোমরা বিগত বছরের প্রশ্ন দেখলেই এই ধাঁচটাকে বুঝতে পারো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই এটা জিজ্ঞাসা করে বা কোনটা কি ধরনের মিনারেল। সো আমরা ডাইরেক্টলি চলে যাব ডিস্ট্রিবিউশনে, মিনারেলের ডিস্ট্রিবিউশনে। প্রথম আমরা যেটা আলোচনা করব মিনারেলের ডিস্ট্রিবিউশনের মধ্যে, সেটা হচ্ছে আয়রন ওর বা আকরিক লোহা। মূলত ভারতবর্ষে যা যা মিনারেল আমরা পাই তাদের মধ্যে আয়রন ওর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আকরিক লোহা।
কারণ এই আকরিক লোহা থেকে ভারতবর্ষের শিল্পের ক্ষেত্রে লৌহ ইস্পাত শিল্প, যেটা ভারতবর্ষের অন্যতম প্রবৃদ্ধ একটি শিল্প, তার প্রধান মিনারেল আছে। এবং আমরা এটা কোথায় পাই? মূলত কুডাপ্পা এবং ধারওয়ার যুগের যে শিলা ব্যবস্থা, এই কুডাপ্পা এবং ধারওয়ার যুগের শিলা ব্যবস্থাতে আমরা পাই। তো কুডাপ্পা যুগের শিলা ব্যবস্থা আমরা কোথায় দেখতে পাই? কুডাপ্পা যুগের শিলা ব্যবস্থা আমরা মেনলি দেখতে পাই অন্ধ্রপ্রদেশ রাজ্যে, কুডাপ্পা এবং কুর্নুল। আর এই ধারওয়ার যুগের শিলা ব্যবস্থা আমরা মেনলি দেখতে পাই এই কর্ণাটক রাজ্যে। এবার ধরো এই বেল্লারি হোসপেট, এটা ধারওয়ার যুগের শিলা প্রাপ্ত, কারণ কর্ণাটক। আর এই কুর্নুল, তারপর হচ্ছে অনন্তপুর, কুডাপ্পা, এগুলো মনে রাখবে কুডাপ্পা সিরিজের অন্তর্গত। এবং এরা কিন্তু স্পেসিফিক্যালি ইগনিয়াস রক থেকেই প্রাপ্তি ঘটে। মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইগনিয়াস রকের থেকে এই সমস্ত যে খনিজ সম্পদ তাদের উৎস পেয়ে থাকি। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যদি দেখি যে অ্যাজ অফ নাও এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষ লার্জেস্ট রিজার্ভ, তোলা হয় না, লার্জেস্ট রিজার্ভ। এবং ভারতবর্ষে মূলত আমরা যদি লক্ষ্য করি এই আয়রন কন্টেন্টের ওপর ভিত্তি করে, মানে লোহার পরিমাণের ওপর ভিত্তি করে ভারতবর্ষে কিন্তু মোট 4 ধরনের আকরিক লোহা আমরা পেয়ে থাকি। তারা কি কি? তারা হচ্ছে মেনলি আমরা যদি তাদের পার্সেন্টেজ দেখি, 4টে ধরন: ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট এবং সিডেরাইট। এই যে 4টে ধরন, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট এবং সিডেরাইট, এটা পুরোপুরি ভাবে কতটা পরিমাণ লোহা আছে তার উপর ভিত্তি করে হয়। মোটামুটি এটা মনে করা হয় যে ম্যাগনেটাইট সব থেকে ভালো কোয়ালিটির আকরিক লোহা, প্রায় 72% মেটালিক আয়রন এর মধ্যে আছে, ধাতব লোহা এর মধ্যে আছে। এবং এই ম্যাগনেটাইট এই যে টাইপের লোহা, মানে আকরিক লোহা, এর কালার কালো বর্ণের হয়ে থাকে, কারণ এই অংশটার মধ্যে, মানে এই মিনারেলটার মধ্যে লোহার পরিমাণ যেহেতু বেশি থাকে। ভারতবর্ষে খুব বেশি পরিমাণে এটা পাওয়া যায় না, মূলত সাউথ ইস্ট সিংভূম, ঝাড়খণ্ডের বড়াজামদা আর বেল্লারি হোসপেট অঞ্চলে কিছু পরিমাণে ম্যাগনেটাইট পাওয়া যায়। এরপর যেটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে হেমাটাইট। হেমাটাইট জাতীয় কয়লা, এই হেমাটাইট জাতীয় আকরিক লোহা ভারতবর্ষে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এই হেমাটাইট জাতীয় কয়লা মোটামুটি, কয়লা বলছি সরি, হেমাটাইট জাতীয় লোহা 60 থেকে 70% লৌহ যৌগ নিয়ে গঠিত। এবং মোটামুটি ভারতবর্ষে 50%-এর বেশি, 60%-এর কাছাকাছি যে আকরিক লোহা আমরা পাই সেটি হেমাটাইট টাইপের। অনেক সময় এটিকে রেড হেমাটাইট বা ব্রাউন হেমাটাইটও বলা হয়ে থাকে, ডিপেন্ডিং আপন দেয়ার কালার। অর্থাৎ যদি এটা কিছুটা রেডিশ টাইপের হয় তখন তাকে রেড হেমাটাইট বলা হয়। অনেক ক্ষেত্রে এটার কালার কিছুটা ব্রাউনিশ টাইপের হয়, এবং এটা ডিপেন্ড করে লোহার চরিত্রের উপর। অ্যাকচুয়ালি ব্রাউন টাইপের হয় তখন তাকে বলা হয় ব্রাউনিশ হেমাটাইট। এই দুই ধরনের হেমাটাইট আমরা দেখতে পাই। এবং স্পেসিফিক্যালি সিংভূম, মানে ঝাড়খণ্ডের সিংভূম, ময়ূরভঞ্জ, কেন্দুঝড়, ওড়িশার আর কর্ণাটকের ক্ষেত্রে বেল্লারি হোসপেট অঞ্চলে আমরা এই ধরনের আকরিক লোহা দেখতে পাই। নেক্সট লিমোনাইট। লিমোনাইটের ক্ষেত্রে মোটামুটি আমরা যদি দেখি, এটা ওয়ান অফ দা ওয়ার্স্ট কোয়ালিটি। 40%-এর নিচে আমরা লোহার অবস্থান দেখতে পাবো। এবং আমাদের রানীগঞ্জ এরিয়াতে, রাজ্যের রানীগঞ্জ স্পেসিফিক্যালি কোলের জন্য বিখ্যাত, কিন্তু রানীগঞ্জ কোল মাইন এরিয়াতে কিছু কিছু জায়গাতে এই খারাপ প্রকৃতির আকরিক লোহাও দেখতে পাওয়া যায়, যেখানে 10 থেকে 40% মেটাল কন্টেন্ট থাকে। আর তারপর আছে সিডারাইট। মোটামুটি সিডারাইটকেও আমরা বলতে পারি একটা মিডিয়াম গোত্রীয় আকরিক লোহার প্রকৃতি। এখানে কোনো কোনো সময় 40%ও পাওয়া যায়, কোনো কোনো সময় 50% পর্যন্ত আমরা লৌহ উপাদান পেতে পারি। এই হচ্ছে মোটামুটি আকরিক লোহার যে টাইপ আছে তার শ্রেণীবিভাগ। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তাদের ডিস্ট্রিবিউশন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের প্রথম দিক থেকে যদি আমরা স্টেটগুলি দেখি, প্রথম হচ্ছে ওড়িশা। ওড়িশার ক্ষেত্রে ওড়িশার গুরুমহিষানী, সুলাইপাত এবং বাদাম পাহাড়, এই যে বাদাম হিল লেখা আছে, এটা বাংলাতে তোমরা বাদাম পাহাড় হিসাবেও পেতে পারো এই অংশটা। ছত্তিশগড়ের ক্ষেত্রে দল্লি, রাজহারা এবং বাইলাডিলা রিজিয়ন। আর কর্ণাটকের ক্ষেত্রে বাবাবুদান হিল, কুন্দেরমুখ রিজিয়ন, বেল্লারি হোসপেট অঞ্চল। এই 3টে অঞ্চল মেনলি তোমরা দেখে রাখবে, প্রথম 3টে করে রাখলেই হবে। ওকে, এখন আমরা ভারতবর্ষের ক্ষেত্রে যদি অবস্থান দেখি, আর কিছু জিনিস এটা তোমরা একটুখানি লিখে নেবে, যে ভারতবর্ষ ওয়ার্ল্ডের 5th লার্জেস্ট এক্সপোর্টার, 5th লার্জেস্ট এক্সপোর্টার, ঠিক আছে। এবং
মোটামুটি আমাদের যে টোটাল আয়রন ওর আসে, ঠিক আছে, আমাদের যে টোটাল আয়রন ওর উৎপাদিত হয় তার 60%ই আমরা এক্সপোর্ট করে দিই। আর ভারতবর্ষের যে এই আয়রন ওর, এটা সব থেকে বেশি কোন দেশ কেনে, এক্সপোর্ট তো হলো, কোন দেশ কেনে সব থেকে বেশি? ভারতবর্ষের আয়রন সব থেকে বেশি কেনে জাপান। এটা করে রাখবে, অনেক সময় এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে। ঠিক, এর পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ। দেখো, আমরা ম্যাঙ্গানিজকে কিন্তু ফ্রি কন্ডিশনে পাবো না। ম্যাঙ্গানিজ আমাদের প্রকৃতিতে ফ্রি এলিমেন্ট হিসাবে থাকে না, মূলত লোহার সাথে এটা একটা অ্যামালগামেশনের মতো পাওয়া যায়। এবং এর সব থেকে গুরুত্বপূর্ণ যে উপাদান, সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশ থেকে এটা পাই, মোস্ট ইম্পর্টেন্ট ওর যদি বলা হয় ম্যাঙ্গানিজের, এটা লিখবো, ম্যাঙ্গানিজের মোস্ট ইম্পর্টেন্ট ওর হচ্ছে পাইরোলুসাইট। এই যেগুলো আমি বলছি পেনে করে লিখছি, একটুখানি তোমরা লিখে রাখবে। পাইরোলুসাইট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ওর বলা যেতে পারে ম্যাঙ্গানিজের। ম্যাঙ্গানিজ অনেক সময় আমরা দেখতে পাই যে মোটামুটি ওই ফেরো অ্যালয় হিসাবে থাকে, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। এবং ভারতবর্ষের ক্ষেত্রে আমরা এই 90% ম্যাঙ্গানিজ শুধুমাত্র ধারোয়ার যুগের গন্ডাইট এবং কোডোরাইট সিরিজের যে রক, অর্থাৎ টাইপের যে রক, সেই জায়গাতে পেয়ে যায়। মনে রাখবে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 10 কেজি ম্যাঙ্গানিজ প্রয়োজন। আমরা যদি 1 টন স্টিল পেতে চাই, মানে স্টিল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে সব থেকে এটা কাজে লাগে, 1 টন স্টিল পেতে চাই 10 কেজি ম্যাঙ্গানিজ ওর প্রয়োজন হয়। এবং বিভিন্ন ধরনের যে ব্লিচিং পাউডার, ইনসেকটিসাইড, তারপর পেইন্ট ইন্ডাস্ট্রি, গ্লাস ইন্ডাস্ট্রি, ড্রাই সেল, এই ইন্ডাস্ট্রিগুলিতে ম্যাঙ্গানিজের ব্যবহার অন্যতম গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের ম্যাক্সিমাম ম্যাঙ্গানিজ প্রোডাকশন আমরা যদি দেখি, ভারতবর্ষের ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যাঙ্গানিজ প্রোডাকশন আমরা দেখতে পাবো মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র, এই দুটো জায়গা জুড়ে মোটামুটি ভারতবর্ষের এই টাইপের শিলাতে ম্যাক্সিমাম ম্যাঙ্গানিজ পাওয়া যায়। মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের, যেমন মধ্যপ্রদেশের ক্ষেত্রে এই বালাঘাট ছিন্দওয়াড়া রিজিয়ন এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে নাগপুর ভান্ডারা রিজিয়ন। ওকে, ম্যাঙ্গানিজ ওয়ার্ল্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট রিজার্ভ হিসাবে এক্সিস্ট করে। এটা মনে রাখবে, ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট রিজার্ভ। কিন্তু প্রোডাকশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রোডাকশনের ক্ষেত্রে প্রথমকে, প্রোডাকশনের ক্ষেত্রে প্রোডাকশনের ক্ষেত্রে ইন্ডিয়ার অবস্থান কোথায়? 5th। প্রোডাকশনের ক্ষেত্রে ইন্ডিয়া 5th এবং প্রথম হচ্ছে চায়না। 5th অবস্থান হচ্ছে ইন্ডিয়ার, এগুলো প্লিজ একটুখানি লিখে রাখবে। 5th অবস্থান হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে এবং প্রথম হচ্ছে চায়না। আর রিজার্ভের ক্ষেত্রে কে? রিজার্ভের ক্ষেত্রে সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া, কিন্তু প্রথম হচ্ছে জিম্বাবুয়ে। ভারতবর্ষের ক্ষেত্রে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র, এই দুটো রাজ্যের ক্ষেত্রে আমরা মোটামুটি ম্যাক্সিমাম অবস্থাটা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা অংশগুলো দেখবো আর কোথায় কোথায় পাওয়া যায়, যেমন ওড়িশার কেন্দুঝড় সুন্দরবন অঞ্চল, বনাইপাত অঞ্চল, মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তো বললাম, কর্ণাটকের বেল্লারি শিমোগা ডিস্ট্রিক্ট, নর্থ কন্নড় বা নর্থ কানাডা, তেলেঙ্গানার আদিলাবাদ, ঝাড়খণ্ডের ক্ষেত্রে ওয়েস্টার্ন সিংভূম, রাজস্থান, গুজরাটের ক্ষেত্রে বদোদরা, পাঁচমহল অঞ্চল। মোটামুটি আমি যেগুলো বলেছি এটা কিন্তু তোমাদের এই ম্যাপেতে প্রোভাইড করা আছে।